আসসালামু আলাইকুম। আমি শরীফ। গুডি টক্সের নতুন একটা পর্বে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জনাব আবু শাকিল রানা, যিনি আগামী রহনপুর পৌর নির্বাচনে রহনপুর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আজকে আমরা কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। সালাম। তো আপনি এবার প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচন করতে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘদিনের চিন্তা ভাবনা ছিল, আর যেহেতু পড়াশোনা শেষ করার পর থেকে এলাকার মানুষজনের সাথে আমি সম্পৃক্ত, আমার ইচ্ছা আছে যে আগামীতে আমি ওয়ার্ড কাউন্সিলরের নির্বাচন করব। আমার চিন্তা ভাবনা আমার এলাকার জনগণকে নিয়ে, আমার 3 নম্বর ওয়ার্ডকে নিয়ে, আমি 3 নম্বর ওয়ার্ডের মানুষজনকে যতটুকু পারবো আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার অবস্থানগত দিক থেকে আমি তাদেরকে আমার সেবা ও সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার সবসময় চেষ্টা করব। রহনপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে অনেক প্রার্থী আছে। সাবেক কাউন্সিলর ছিল, সে আছে, তাছাড়া আরো অনেকে প্রার্থী আছে, আপনি আছেন। তো সবার মধ্যে জনগণ আপনাকে আলাদাভাবে কিভাবে দেখবে? এটার সুযোগটা কি, বা এটার কি এমন আছে আপনার মধ্যে যার জন্য সবার চেয়ে আপনাকে জনগণ আলাদাভাবে দেখতে পারে, আপনাকে ভোটটা দিতে পারে? না, নিশ্চয়ই ব্যতিক্রম কিছু থাকা লাগবে। আর যেহেতু স্থানীয় নির্বাচনে আমি জনগণের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আর আমি তাদের সাথেই কিন্তু দীর্ঘদিন যাবত আছি। বিগত দিনে যারা রাজনীতি করছে বা নির্বাচন করেছে, আমি তাদের সাথেই ছিলাম। তাদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের সাথে যতদূর পারছি তাদেরকে হেল্প করছি। হ্যাঁ, আমারও পছন্দের মানুষ ছিল, আমি তারই নেতৃত্বে, তারই সাথে, তার জন্যই আমি করতাম নির্বাচন, এমনকি তাদেরকে সহযোগিতা করতাম। এবার তো আমি নিজেই এটা করতে যাচ্ছি, এমনকি আমার একটা চিন্তা ভাবনা আছে নিজে থেকে করা। তাই ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমি যত ক্যান্ডিডেট থাকবে বা যারা নির্বাচন করবে, আমি অবশ্যই ব্যতিক্রম তাদের কাছে। আর আমার যে মনের ভিতর যে থিমটা আছে, আমি নির্বাচিত হলে আমি আমার 3 নম্বর ওয়ার্ডের জনগণকে আমার এই থিম দিয়ে সুন্দরভাবে ওয়ার্ডটাকে সাজানোর চিন্তা ভাবনা। স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা। অবশ্যই অবশ্যই। তো এত বড় একটা দায়িত্ব পালনের ক্ষেত্রে বা যে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা খুব প্রয়োজন পড়ে। তো আপনার হ্যাঁ, পরিবারের অবশ্যই। সাপোর্ট কতটুকু ছিল? অবশ্যই অবশ্যই, কারণ আমাকে যদি আমার পরিবার যদি সাপোর্ট না করে, আমার বংশের মানুষজন সাপোর্ট না করে, আমার এলাকার জনগণ সাপোর্ট না করে, তাহলে তো আমি নির্বাচন করতে পারবো না। কারণ তাদের সাপোর্ট ও সহযোগিতা আমার মূল বিষয়। কারণ তারা আমাকে সহযোগিতা ও সাপোর্ট করবে, আগামীতে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এই মর্মেই আমার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করতে আসে। আপনার বড় ভাই রহনপুরের, শুধু 3 নম্বর ওয়ার্ড না, পুরো রহনপুরে খুব প্রশংসিত একজন একজন পছন্দের মানুষের একজন ব্যক্তিত্ব, সবাই তাকে পছন্দ করে। উনিও আপনার পক্ষ থেকে মাঠে খাটবেন। তো আপনার কি মনে হয় যে আপনি যে ভোটটা পাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিত্বের জন্য পাবেন, নাকি আপনার বড় ভাইয়ের কিছু ক্রেডিট থাকবে? এখন বিষয়টা হচ্ছে কি, যে ভাই ভাই সর্বোপরি কথা হচ্ছে ভাই, সে আমার বড় ভাই। এলাকার মানুষজন সবাই জানে যে সে কেমন মানুষ, কোনো দাগ নাই। আমি তার ছোট ভাই। তাহলে আমি সব সময় চিন্তা ভাবনা করি, আমার চিন্তা ভাবনাটা হচ্ছে এইরকম, যে আমি যদি নেগেটিভ কিছু করি তাহলে ইফেক্টটা আমার ভাইয়ের উপর আসে। তো আমি এই চিন্তা ভাবনাগুলো আমার মাথায় সবসময় কাজ করে, যে আমি সামাজিকভাবে সমাজে, ওয়ার্ডে আমি ভালো কিছু করব, তাহলে আমার এই ক্ষেত্রে পরিবারের, আমার আত্মীয় স্বজনের, আমার ভাই ব্রাদারের যেন মুখ উজ্জ্বল হয়, এই মর্মেই কিন্তু আমার নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আর নির্বাচনে জয়ী হলে সে চেষ্টাটা থাকবে ইনশাআল্লাহ। সম্মানটা অক্ষুণ্ণ রাখা হ্যাঁ, সবার জন্য। ইনশাআল্লাহ। তো এখন তাহলে আমরা সরাসরি একজন ক্যান্ডিডেটকে যেরকম প্রশ্ন করা হয় তেমন প্রশ্নে চলে আসি। সেটা হচ্ছে, একটা পৌরসভার ওয়ার্ডের বেশ কিছু প্রয়োজনীয় জায়গা থাকে, প্রয়োজনীয় বেসিক জিনিস থাকে। তার মধ্যে একটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। রহনপুর 3 নম্বর ওয়ার্ডে অনেক এলাকা আছে যেখানে ড্রেন নাই, যাদের পানি নিষ্কাশন সমস্যা হয়, বাড়িতে পানি ঢুকে যায়, জলবদ্ধতার সৃষ্টি হয়। তো আপনি কাউন্সিলর হওয়ার পর প্রথম কি করবেন? এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আগে করবেন? আসলে একটা এলাকায়, মানে একটা ওয়ার্ডে, আমাদের তো পৌরসভায় 9টা ওয়ার্ড, 9টা। আমি 3 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট। তাহলে আমাকে সবসময় ভাবতে হবে 3 নম্বর ওয়ার্ড দিয়ে আমার ওয়ার্ডের মানুষের চাহিদা কি কি। চাহিদা কি কি? আমার ওয়ার্ডে অনেক জায়গা আছে যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থার সাথে সাথে আমার ওয়ার্ডের ম্যাক্সিমাম যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলোতে স্ল্যাপিং ব্যবস্থাটা নেই। ঠিক আছে, এখন ড্রেনেজ ব্যবস্থাতে যদি
পানি বদ্ধ হয়ে থাকে বা জলবদ্ধ হয়ে থাকে, তাহলে তো ওখানে এডিস মশার জন্ম হয়, এখান থেকে ডেঙ্গু ছড়াতে পারে। তাই যদি আমি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমার কাজ হচ্ছে যে প্রথমে ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার রাখা, যেন মানুষের সব সময় পানিজনিত যে সমস্যাটা এটা যেন না হয়, পানিবাহিত যে সমস্যাটা এটা যেন না হয়। আর আমি স্ল্যাপিং ব্যবস্থাটা অবশ্যই করব। যদি না হয়, অনেক সময় ছোট বাচ্চা কাচ্চা যায়, স্কুলে শিশুরা যায়, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, অনেক সময় দেখেছি ট্রেনে এগুলো অ্যাক্সিডেন্টলি পড়ে যায়, ঠিক আছে না? তো এগুলো আমার মাথায় আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি স্থানীয় নির্বাচন যেহেতু পৌরসভার মাধ্যমে, তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিয়ে আমি এগুলো ক্লিয়ার। এখন ড্রেনেজ ব্যবস্থা নিয়ে যদি বলতে যায়, তাহলে আমাদের সাবেক যে মেয়র ছিল রহনপুর পৌরসভায়, সেই সাবেক মেয়র রহনপুর 3 নম্বর ওয়ার্ডকে রীতিমতো মাইনাস রেখেছিল, এটা আমরা সবাই জানি। এই মাইনাস রাখার মধ্য দিয়ে সব জায়গাতে কাজ হলো, বাকি 8টা ওয়ার্ডে কাজ হলো, তুলনামূলক 3 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয়নি। যেমন রংপুর 3 নম্বর ওয়ার্ডে গোলামাঠ থেকে তহসিল ভূমি অফিসের রাস্তাটা হয়নি, খুব জরুরি ছিল রাস্তাটা হওয়া। তাছাড়া যদি আমরা দেখতে যাই রানাদের বাড়ির রাস্তাটা, ঠিক পুরাতন পৌরসভার গলিতেই রানাদের বাড়ির সামনে পানি জমে থাকে। রানার বাড়ির পাশের গলি যদি হিসাব করে দেখতে যাই, তাহলে রফিক খান অভি কনফেকশনারি, তাদের বাড়ির গলিতে পানি জমে থাকে, এখনো সেখানে পানি জমে আছে, আমি দেখে আসলাম এই মাত্র 2 মিনিট আগে। তো এই যে সমস্যাগুলা 3 নম্বর ওয়ার্ডকে মাইনাস করার জন্য সাবেক মেয়র এইগুলা করে রেখেছে। অথচ এই রাস্তাটা দিয়ে একটা স্কুলের বাচ্চাকে যাওয়া লাগে, সূর্যোদয় স্কুলের বাচ্চাদের এই রাস্তাটাতে ব্যবহার করা লাগে। তো এই বাচ্চাগুলো যেখানে যায় কাদার মধ্য দিয়ে, তো একজন মানুষের ব্যক্তিগত ক্ষোভের কারণে কিন্তু 3 নম্বর ওয়ার্ড এখন পিছিয়ে গেছে। তো আপনি নির্বাচিত যদি হন, তাহলে আপনি কি চেষ্টা করবেন যেগুলো খামতি পড়েছে সেগুলোকে পুনরুদ্ধার করার? আসলে মাইনাস ও প্লাস, আমি কাউকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য বা বিগত দিনে যারা ওয়ার্ড কাউন্সিলর ছিলেন বা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তারা যথেষ্ট সুন্দরভাবে আমাদের 3 নম্বর ওয়ার্ডটা পরিচালনা করেছে। তারপরে একটা সময় ও সুযোগ থাকে, দেশের পরিবেশ পরিস্থিতির উপর সার্বিক দিক চিন্তা ভাবনা করে হয়তোবা হয়েছে, কিন্তু কিছু কিছু মেজর প্রবলেম আছে, ছোট ছোট প্রবলেম আছে, এই প্রবলেম গুলো হয়নি। যেমন এই যে জলাবদ্ধতা, এই যে 2-3টা জায়গার পয়েন্টের কথা বলা হলো, এবং হ্যাঁ অবশ্যই আমার চেষ্টা থাকবে। আর এগুলো তো ছোট কাজ, এগুলো তো সিম্পল কাজ। কারণ আমি যদি আমার নির্বাচিত হয়ে পৌরসভায় যদি আমি যে ওয়ার্কার গুলো আছে, যে স্টাফ গুলো আছে, তাদেরকে যদি আমার ওয়ার্ডে আমি সঠিকভাবে জায়গার কাজ করাতে পারি, তাহলে এই জলাবদ্ধতা গুলো থাকবে না। আর একটা বিষয় হচ্ছে কি, যে ড্রেনেজ ব্যবস্থাটা সবসময় চিন্তা করতে হবে যে এটা দীর্ঘমেয়াদী প্ল্যান। কারণ আমি আজকে করে দেব, কালকে যদি এখানে জলাবদ্ধতা হয়, পানি জমে থাকে, তাহলে মানুষ কিন্তু আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবে। আমার সবসময় চিন্তা ভাবনা থাকবে লং প্রসেস। আমার কিছু কথা হচ্ছে যে মানে আমি চাইবো কি, যে আমার যে কাজটা হবে সে কাজটা যেন আগামীতে আমার জায়গায় অন্য কেউ যদি আসে, যেন ওই কাজে আর হাত না দেওয়া। 20 বছর 25 বছর কমপক্ষে। কারণ যদি দীর্ঘমেয়াদী প্ল্যান না করা যায়, তাহলে তো সমস্যা, ঠিক আছে না? অবশ্যই আমার এগুলো থাকবে। আর যেসব পয়েন্ট গুলো আছে, যেসব লিগ গুলো আছে, এগুলো অবশ্যই আমাদের জনগণ আমাদেরকে বলবে, আমরা যাব, আমরা দেখবো, আমরা আমাদের টিম নিয়ে যাব। যদি নির্বাচিত হই, তাহলে নির্বাচিত হলে কি পৌরসভার টিম থাকবে, তাদেরকে আমি দেখাবো যে এসব প্রবলেম, আমি তাদের সার্বিক সহযোগিতা নিয়ে এগুলো সলভ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়ার্ডের লাইটিং সমস্যা আছে অনেক। যেমনটা হচ্ছে অসংখ্য অলিগলিতে কোনো লাইট নাই, মানুষের যাওয়া আসার সমস্যা হয়, কেউ বাজার করতে যাবে ছিনতাইয়ের কবলে পড়তে পারে, ইফটিজিং এর কবলে পড়তে পারে, বিভিন্ন সমস্যায় পড়তে পারে। তো লাইটিং ব্যবস্থাগুলো নাই, তো এগুলো নিয়ে আপনার মতামতটা কি? আসলে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের পৌরসভা থেকে ইলেকট্রিসিটির যে পোল গুলো আছে, এই পোল গুলোতে লাইটিং ব্যবস্থা আছে। এগুলো প্রাকৃতিক কারণে, ঝড় বৃষ্টির কারণে অনেক সময় এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, কেটে যায়। কিন্তু যদি নষ্ট হয় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে এটা কিন্তু তদারকি করা লাগে, এটা কিন্তু আমাদেরকে তদারকি করা লাগে। অবশ্যই আমাদেরকে আমাদের স্থানীয় সরকার, মেয়র সাহেব থাকবেন, পৌরসভার প্রতিনিধি, ওয়ার্ড কমিশনারের জনপ্রতিনিধি যারা থাকবেন, তাদেরকে কিন্তু যেসব জায়গাগুলোর প্রবলেম হবে তারা কিন্তু করবে। আর আমাদের কাজ হলো তাদের কাছ থেকে নিয়ে এসে এগুলো সঙ্গে সঙ্গে সেট আপ দেওয়া, ক্লিয়ার করা। হ্যাঁ, এখন আমি জানি যে প্রায় 5ই আগস্টের পরে আমাদের অনেক বৈদ্যুতিক সংযোগগুলো ঠিক মতো সরবরাহ করতে পারছে না বা দিতে পারছে না। আমরা এই প্রবলেমগুলো বলি, সচিব সাহেব আছে, স্থানীয় প্রশাসন আছে, স্যার আছে, তাদেরকে জানাই, প্রকৌশলী আছে, তাদেরকে জানানো হয়। হ্যাঁ, তারা চেষ্টা করে, কিন্তু আসলে কি, তারা যেটা বলতে চাচ্ছে যে মজুত নাই,
মজুত নাই, তো মজুত আসলে এগুলো সরবরাহ হবে, ঠিক হয়ে যাবে। আর লাইটিং অবশ্যই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমি যদি নির্বাচিত হয়ে আসি, লাইটিং ব্যবস্থার কোনো ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। এটা ভালো লাগলো। এবার আমি আরেকটা সমস্যায় আছি, সেটা হচ্ছে ডাস্টবিন সমস্যা। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন দেখেছিলাম জনাব আতাউর রহমান কাউন্সিলর ছিলেন আমাদের 3 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ। তো উনার আমলে লাস্ট আমি ডাস্টবিন দেখেছি 3 নম্বর ওয়ার্ডে, সেটা হচ্ছে রহনপুর 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশে একটা ডাস্টবিন ছিল। খালদেমপির চাটালের কর্নারে একদম একটা ডাস্টবিন ছিল, বর্তমানে সেই ডাস্টবিনটা নাই। তো লাস্ট 15-20 বছর ধরে দেখে আসছি ওই রাস্তার ধারে ময়লা ফেলে, পাশে হচ্ছে একটা স্কুল, দুর্গন্ধটা বাচ্চাদের নাকে যায়, ক্ষতি হয়, এসব ক্ষতিকারক। তো একটা ডাস্টবিন এতদিন থেকে হয়নি, কেন হয়নি? আর আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনার কি লক্ষ্য থাকবে যে ডাস্টবিনটা করা উচিত? বিষয়টা হচ্ছে কি, যে সর্বপ্রথম আমাদেরকে আগে সচেতন হওয়া। যদি আমরা সচেতন না হই, তাহলে ডাস্টবিন দিয়ে কি হবে? ডাস্টবিন, কোথাও কোথাও ডাস্টবিন আছে কিন্তু এর সঠিক ব্যবহার হয় না, সঠিক ব্যবহার কিন্তু হয় না। আর আপনি একটা জিনিস দেখেছেন বিগত দিনে, যে প্রত্যেকটা পরিবারে একটা না 2টা করে কিন্তু ডাস্টবিন দেওয়া হয়েছে। হ্যাঁ, ছোট ছোট প্লাস্টিকের। ডাস্টবিন দেওয়া হয়েছে, প্লাস্টিকের ডাস্টবিন গুলো দেওয়া হয়েছে, বিভিন্ন প্রজেক্ট থেকে আসে, এই প্রজেক্ট গুলোর মাধ্যমে ডাস্টবিন গুলো দেওয়া হয়েছে। যেহেতু এই ডাস্টবিন গুলো দেওয়া হয়েছে, সেহেতু এই যে বৃহৎ আকারের যে ডাস্টবিন গুলো হয় রাস্তার ধারে, হ্যাঁ এগুলো হবে, এগুলো ড্রেনেজ ব্যবস্থা থেকে কোনো ময়লা বা আবর্জনা যদি উঠে, এগুলো উঠানোর পরে ওই জায়গায় জমা হয়, পরে পৌরসভার যে গাড়িগুলো আছে সেগুলো দিয়ে ক্লিয়ার করে। তো আমার চিন্তা ভাবনা, আমার লক্ষ্য, যেখানে যেখানে যেটা প্রয়োজন, যে জায়গায় যা ডাস্টবিন লাগবে, আমি সেই জায়গায় ডাস্টবিন দিতে সর্বোচ্চ চেষ্টা করব, যেন আমার ওয়ার্ডের জনগণ ডাস্টবিনের জন্য কোনো ভোগান্তিতে না পড়ে। যেহেতু অন টাইম ডাস্টবিনটার কথা বলেন, প্লাস্টিকের ডাস্টবিনটা, আমি নিজেও 3 নম্বর ওয়ার্ডের সদস্য। তো আমি 3 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক হিসেবে আমি দেখেছি আমার বাড়িতে ময়লার ভ্যান যায় না। ওই ডাস্টবিনে যে ময়লা আমরা সংগ্রহ করি বা সংরক্ষণ করি, সে ময়লাটা নেওয়ার জন্য একটা লোক যাওয়া লাগবে পৌরসভা থেকে। এক সময় ছিল, অনেক বছর আগে দেখেছিলাম, 10 বছর আগে দেখেছিলাম। বর্তমানে কোনো ময়লার গাড়ি দেখতেও পাই না, আমার বাড়িতেও যায় না। তাহলে ওই ডাস্টবিনটার মূল্য কি আমার কাছে? আমার কাছে কোনো মূল্য নাই ওটার। আমি ময়লাটা নিয়ে করবোটা কি? আমি তো ওখানে বেশি ময়লা জমবে না আমার? না না, ঠিক আছে, কিন্তু বিষয় হলো কি, যে রংপুর পৌরসভা 9টা ওয়ার্ড, আমার জানা মতে 9টা ওয়ার্ডেই গাড়ির ব্যবস্থা আছে, ভ্যানের ব্যবস্থা আছে। আমি যতটুকু জানি, একটা ওয়ার্ডে প্রতিদিন একটা গাড়ি দিয়ে কিন্তু কভার করা যাবে না, বিশেষ করে ভ্যান গাড়ি দিয়ে সম্ভব না। এই জন্যই সব জায়গায় কিন্তু উনি পৌঁছাতে পারে। কিন্তু নিজেরও তো চেষ্টা থাকতে হবে, নিজেরও তো চেষ্টা থাকা লাগবে যে আমি ডাস্টবিন পেয়েছি, ডাস্টবিনের ময়লাগুলো কোথায় গিয়ে নিয়ে ফেলবো, এটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে। তবে আমি এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আগামীতে আমি স্থানীয় নির্বাচনে কমিশনার হয়ে আসতে পারি, কাউন্সিলর হয়ে আসতে পারি, তাহলে আমি এই যে মানে গাড়ির যে অসুবিধা বা গাড়ির যে খামতি আছে, এটা আমি ইনশাল্লাহ পূরণ করবো। আমার একটা জায়গায় 2টা দেবো, 2টা হবে না 3টা দেবো, কিন্তু আমি চেষ্টা করবো, সর্বোচ্চ আমি প্রতিশ্রুতি দেবো ইনশাল্লাহ। এখন যদি কাউন্সিল হিসাব করি, রহনপুর পৌরসভায় 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা ওয়ার্ড হচ্ছে 3 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছাড়া বাকি যেসব ওয়ার্ড আছে, যেমন 2 নম্বর ওয়ার্ড বাবুরগঞ্জ, একদম প্রত্যন্ত গ্রামের মতো, বহিপাড়া, পিরাসন, একদম গ্রাম টাইপ, মানুষ বুঝতেও পারে না যে এটা শহর নাকি ইউনিয়ন নাকি পৌরসভা। আর আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন, সেটা মানুষ জানে এটা পৌরসভার মধ্যেই পড়ে, কারণ স্বয়ং পৌরসভাটা এই ওয়ার্ডের মধ্যেই পড়ে। এই ওয়ার্ডে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন গার্লস স্কুল আছে, মহিলা কলেজ আছে, ভূমি অফিস আছে, অসংখ্য জিনিসপত্র আছে। তো আপনার কি মনে হয় যে অন্যান্য কাউন্সিলরদের চাইতে আপনার চাপটা একটু বেশি থাকবে? অবশ্যই, কারণ এই 9টা ওয়ার্ডের মধ্যে পৌরসভার যেটা মূল ভিত্তিস্তর সেটাই কিন্তু আমাদের ওয়ার্ড। আর আমাদের ওয়ার্ড কিন্তু অন্যান্য ওয়ার্ডের থেকে অবশ্যই আলাদা। আমি মনে করি 9টা ওয়ার্ডের মধ্যে 3 নম্বর ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডের মধ্যে 3 নম্বর ওয়ার্ড। তো আমার উপর তো চাপ থাকবে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে না? যেমন রংপুর আবে গার্লস স্কুল আছে, মহিলা কলেজ আছে, ব্যাংক, বীমা, ভূমি অফিস, অন্ত স্টেট, অনেক কিছু আছে। 3 নম্বর ওয়ার্ড অনেক কিছু আছে, সবচেয়ে জাঁকজমকপূর্ণ। তাহলে তো আমার উপর চাপ অবশ্যই আসবে, এটাই স্বাভাবিক। আমাকে সেই চাপগুলো মেনটেন করে জনগণকে সাথে নিয়ে এগুলোর মোকাবিলা করতে হবে। রহনপুর 3 নম্বর ওয়ার্ডে একটা শিশু পার্ক আছে, যেমন রহনপুর স্লুইস গেট, অর্ধেকটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে, অর্ধেকটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে।
কিন্তু স্লুইস গেটের অবস্থা বর্তমানে একদম করুণ দশা, ময়লা আবর্জনা, বাচ্চাদের খেলার মতো অবস্থা নাই, যে দোলনাগুলো আছে সেগুলো ভাঙাচোরা, বাচ্চাদের খেলার মতো পরিবেশ নাই, বসলেও জামা কাপড় ছেড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যখন আমরা দেখেছিলাম আজ থেকে প্রায় 20-22 বছর আগে এগুলো শুরু হয়, তখন একটা পরিবেশ ছিল অন্যরকম, আর বর্তমান পরিবেশটা একদম জঘন্য। যে সিটগুলো থাকে মানুষের বসার জন্য, সেই সিটগুলো বসার মতো উপযোগী না, অথচ পৌরসভা থেকে একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত লোক আছে শুধুমাত্র ওটা দেখাশোনার জন্য। কিন্তু সেই লোক দায়িত্ব অবহেলা করে নাকি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানি না, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বাচ্চাদের খেলার উপযোগী না, বড়দের বসার উপযোগী না। তো আপনি যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন? এটা কোনো ব্যবস্থা করবেন যেটা সঠিকভাবে যেন মানুষ বসতে পারে, সময় কাটাতে পারে, এটা ব্যবস্থা করবেন, নাকি যেমন চলছে তেমনই চলবে? না, বিষয়টা হলো যে সেটা কিন্তু একটা শিশু পার্কের মধ্যে পড়ে সুইচ গেটটা। আর এখানে সচেতনতার অভাব আছে জনগণের। আমার ওয়ার্ডেই পড়ে, অধিকাংশ আমার 3 নম্বর ওয়ার্ডেই পড়ে, ঠিক আছে না? মূল যে স্তরটা শিশুদের 3 নম্বর ওয়ার্ডেই যেহেতু পড়ে, আমি তো 3 নম্বর ওয়ার্ডের একজন, আমিও তো দেখি এই শিশুদের দোলনাতে যখন বড়রা দোল খাবে তখন তো এটা প্রবলেম, এটা তো ভাঙবে, এটা তো ভাঙবে। তাহলে আমি বাচ্চাকে দোল খাওয়াতে নিয়ে যাবো, কিন্তু গিয়ে যদি আমি সাথে খাই তাহলে ওর তো একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? তাহলে এই ধারণ ক্ষমতা তো থাকবে না, তাতে তো নষ্ট হবে। আর যেহেতু আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, 3 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, আমি যদি নির্বাচিত হই সেই জায়গায় লাইটিং ব্যবস্থা, বাচ্চাদের আমি রাইডের ব্যবস্থা, তারপরে দোলনার ব্যবস্থা, বসার ব্যবস্থা, ইনশাল্লাহ এগুলো সুন্দর থাকবে এবং যথেষ্ট আমার চেষ্টা থাকবে, সার্বিক চেষ্টা থাকবে এক কথায়, যে আমি আমার এই স্লুইস গেটটাকে, শিশুদের জায়গাটাকে কিভাবে প্রাণবন্ত করা যায়। একটা জিনিস আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা, প্রাইমারি লেভেলে যেসব বাচ্চা যেমন স্লুইস গেট ক্রস করে যাওয়া লাগে, রহনপুর গাজী শিক্ষানিকেতন, তাছাড়া তোজামুল হোসেন একাডেমি, এই বাচ্চারা যায়, তো ওরা স্কুল ছুটির পরে দেখতে পায় যে বাচ্চারা এসে দোলনা খাচ্ছে, একসাথে 20টা বাচ্চা চলে এসছে, দোলনা হচ্ছে 2টা, তার মধ্যে একটা ভাঙা। তো দেখা যাচ্ছে 2 জন উঠার সুযোগ পাচ্ছে, 18 জন দাঁড়িয়ে আছে। তো এদের জন্য কি বাড়তি কোনো ব্যবস্থা করা যায় ওখানে, আরো কোনো রাইডের, যে 2টা স্কুলের বাচ্চারা একসাথে আসছে, তারা কিন্তু খুব একটা সময় পায় না আজকালকার বাচ্চারা, সকাল ভোরবেলায় উঠে স্কুল, প্রাইভেট, কোচিং, হ্যান ত্যান নিয়ে দিন পার তাদের। তো ওই যে হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা সুযোগ পায় একটু দোলনা কাটাবে, একটু পার্কে সময় কাটাবে, তো তাদের জন্য কি আরো বাড়তি রাইডের কোনো ব্যবস্থা করা যায়? এটা বলার আগে বা এটা ভাবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে তার স্পেসটা কত, তার জায়গাটা কত। 2টা আছে, যদি ওর সাথে অ্যাড করা যায় আরো 2টা অ্যাড করা যাবে, কিন্তু কেন তো আর 6টা অ্যাড করা যাবে না? তো এটা কি, এটা কিন্তু বড় একটা মানে ব্যাপার। যেমন আমাদের যারা পৌর মেয়র থাকবে, মেয়র সাহেবরা থাকবে, আমরা থাকবো, তাদের সার্বিক সহযোগিতা এটাকে কিভাবে বিস্তার লাভ করা যায়, 2টার জায়গায় 4টা করা যায়, 4টার জায়গায় 6টা করা যায়, এই চিন্তা ভাবনা থাকবে। আর যেহেতু বাচ্চা কাচ্চার এখন আনাগোনাটা ওই জায়গায় বেশি, সেহেতু অবশ্যই এটা বাড়ানো, ইনশাল্লাহ চেষ্টা থাকবে, বাড়াবো। হ্যাঁ, তো এখন যেটা বলছিলাম যে একটা পৌরসভায় একটা পৌর নাগরিকের সবচাইতে বেশি জিনিসটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে জন্ম সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স। তো এটার জন্য পৌরসভায় গেলে দেখা লাগে যে একটা মানুষকে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত ঘোরাঘুরি করা লাগে। তো আপনি যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে আপনি এটা কি করবেন? যে যতটুকু পারি কমিয়ে দিবেন, নাকি যেমন ভাবে চলছে সিস্টেমে সেভাবেই চলবে? আসলে এখন সবকিছু ডিজিটালাইজ, সবকিছু সিস্টেমে চলে, ঠিক আছে? কারণ আমার পরের জনগণ মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব, সুবিধাগুলো আছে, ট্রেড লাইসেন্স, এগুলোর জন্য আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করাই, তাহলে আমার জনগণের এই যে চাপগুলো, এগুলো আমি নিজের কাছে নিজে নেব। তাদেরকে সেবার জন্য পৌরসভার দরবারে ওই একবারে এসে যোগাযোগ করতে হবে। আমি তাদের কাজ সঠিক সময় সঠিক জায়গায় তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এমনকি আমাকে আমার এলাকার জনগণকে খোঁজা লাগবে না, এসব বিষয়ের জন্য যদি আমি শুনি, আমি তাকে গিয়ে তাৎক্ষণিকভাবে তার যে সমস্যার সমাধান করে আসবো। আপনি যদি নির্বাচিত হন তাহলে কি আপনি জনগণের জন্য 24 ঘন্টা উন্মুক্ত থাকবেন? হ্যাঁ, অবশ্যই, এই জন্যই তো আমার নির্বাচনে আসে। এখন যদি কাউন্সিলরের কথা বলি, তাহলে আমাদের পাশের ওয়ার্ডে একজন কাউন্সিলর আছে, আমার খুব প্রিয় একজন মানুষ, নাম না নিলেও বুঝবেন, যিনি যতবার কাউন্সিলর নির্বাচন করেছেন ততবারই উনি জয়ী হয়েছেন, উনাকে কখনো চিন্তা করতে হয়নি, উনি লাস্টবার দাঁড়াননি, যাই অন্য কেউ এসেছিল।
তো সেটাও শুধুমাত্র একজন মানুষকে জয়ী করার জন্য উনি দাঁড়াননি, এতটুকু শুনেছিলাম। তো উনার মেন্টালিটি এরকম ছিল, উনার কর্মকাণ্ড এরকম ছিল যে জনগণ উনাকেই চাইতো। আমার খুব ব্যক্তিগত, আমার খুব প্রিয় মানুষ উনি। আবার এমনও কাউন্সিলর দেখেছি আমি যে একবার নির্বাচন করার পর দ্বিতীয়বার নির্বাচন করতে ভয় পায়, কারণ সে বাড়িতে ঘুমিয়ে থেকেছে, জনগণ তার বাড়িতে গেলে বলেছে বাড়িতে নাই, ঢাকাতে আছে, অথচ সে বাড়িতে ঘুমিয়ে থেকেছে। এই ভয়টা কাজ করার কারণে দ্বিতীয়বার দাঁড়ায়নি। তো আপনি যদি নির্বাচিত হয়ে যান জনগণের ভোটে, তাহলে আপনি আপনাকে কোন লেভেলে দেখার চেষ্টা করবেন? ওই সেই মানুষটা যে যতবার দাঁড়াতো ততবার জয়ী হতো, নাকি সেই মানুষটা যে একবার দাঁড়ানোর পরে আর ভয় দাঁড়াতো না? মানুষ কিন্তু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা যেটাই থাক না কেন আমাকে পূরণ করতে হবে, বিশেষ করে স্থানীয়ভাবে। স্থানীয়ভাবে আমাকে তারা ভোট দিবে, আমাকে নির্বাচিত করবে, আমি তাদের ভোটেই কিন্তু নির্বাচিত। অতএব আমাকে তাদের সাথেই থাকা লাগবে, তাদেরকেই সময় দেওয়া। আমাকে যদি একবার নির্বাচিত করে, সে তো আমাকে আমার ব্যবহার, আমার চলাফেরা, আমার কর্মকাণ্ড সবকিছু দেখে তো ভোট দিবে নাকি? অবশ্যই। তাহলে আমারও চিন্তা ভাবনা থাকবে সব সময়ের জন্য, তারা যেমন আস্থা ও বিশ্বাস ভরসা নিয়ে আমাকে দিয়েছে, আমিও তাদের আস্থা ও ভরসার জায়গাটা হয়ে থাকবো সব। ঠিক আছে? আমার লক্ষ্য এটা যে আমি একবার যদি আমাকে নির্বাচিত করে আমার এলাকার জনগণ, আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহর হুকুম হয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার জনগণ এর কাছে আমাকে যাওয়া লাগবে না। আমার কাজেই তারা বুঝবে যে আমি তাদের কতটুকু প্রয়োজন বা কতটুকু কাছে থাকতে পারি। এটা আমার সবসময় চেষ্টা থাকে। আমি আমার জনগণকে ভোগান্তিতে ফেলতে চাই। আপনার কথাবার্তায় মনে হলো আমি ছোটবেলায় একজন কাউন্সিলর দেখতাম, আতাউর রহমান, তখন আমাদের কাউন্সিলর ছিলেন, আমরা তখন ছোট ছিলাম। ওনার কর্মকাণ্ড যেরকম থাকতো, ওনার চিন্তা ভাবনা যেরকম থাকতো, আপনার চিন্তা ভাবনা আমার আমার ঠিক সেরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আর একজন আতাউর রহমান কিন্তু আমি কথা বলছি, এরকম মনে হচ্ছে আমার কাছে হঠাৎ এখন, না, না, যে স্বয়ং আতাউর রহমান আমার সামনে। কারোর সাথে কারো কম্পেয়ার হয় না, কিন্তু উনার সিনিয়র ব্যক্তি, সিনিয়র অনেক অনেক, উনার চিন্তাধারাটার সাথে আপনার চিন্তাধারা অনেকটা আমি মিল পাচ্ছি। হ্যাঁ, সে প্রথম নির্বাচন করছিল, হ্যাঁ, আমারও খুব ভালো করে মনে আছে। সে নির্বাচন অনেক উল্লাস মুখর ভাবে হয়েছিল। সে ভালো মানুষ ছিল। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছে, নির্বাচন করে গেছে, কাউন্সিলর হিসেবে আমাদেরকে সেবা দিয়ে গেছে, তারাও অনেক ভালো মানুষ, আমার সিনিয়র তারা। আমি তাদেরকে সম্মান করি, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আমি যতদিন বেঁচে থাকবো তাদেরকে সম্মান শ্রদ্ধা করব। আর আমার শিক্ষণীয় বিষয় যেগুলো আছে নির্বাচনে বা রাজনীতিতে, আমি তো তাদের কাছ থেকে শিখেছি। তো আমারও চাওয়া পাওয়াটা বা আমারও বলাটা তাদের মতোই হতে হবে, কিন্তু একটু ব্যতিক্রম থাকবে, একটু ব্যতিক্রম হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো যেহেতু আপনি 3 নম্বর ওয়ার্ডে জন্ম, 3 নম্বর ওয়ার্ডে আপনার বেড়ে ওঠে, এতগুলো বছর 3 নম্বর ওয়ার্ডে কাটালেন, তো এমন কি মনে হয় যে এই জিনিসগুলো খামতি আছে 3 নম্বর ওয়ার্ডে, যেগুলো পূরণ হওয়া দরকার ছিল? 3 নম্বর ওয়ার্ড আসলে কি, যে একটা ওয়ার্ড কিন্তু খুব বড়, ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট জায়গাটা নিয়ে আমার মাথায় অনেক কিছুই আছে, বিধায় আমার নির্বাচন আছে। ঠিক আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কি, যে রাত 10টা বা 10:30, 11টার পরে আমার এলাকায় কোনো মা বোন যখন অসুস্থ হয়, কিন্তু রাতের বেলা মেডিকেল যাওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যায় না, কারণ 10:30, 11টার পরে নর্মালি মানুষজন কিন্তু বাসায় চলে যায়। ঠিক আছে না? আমি যদি নির্বাচিত হই, আমার এলাকার জনগণের জন্য আমি একটা যানবাহনের ব্যবস্থা করব, যেন রাত বিরাত সকাল সন্ধ্যা যার প্রয়োজন আছে সে ফোন দিলেই যেন ওই গাড়িটা গিয়ে বাসায় হাজির হবে, আমাকে মেডিকেল আবার নিয়ে আসে। এটা খুব প্রশংসিত উদ্যোগ, এটা খুব ভালো লাগে, এটা জনগণ কিন্তু খুব পছন্দ করবে। কারণ এটা অ্যাকচুয়ালি এটা প্রয়োজন আছে যে একটা নির্দিষ্ট একজন ওয়ার্ড কাউন্সিলর বাড়িতে কিন্তু জনগণ খাইতে যাবে না 3 বেলা, যে আমাকে খাওয়ান 3 বেলা, কিন্তু আরেকজন ওয়ার্ড কাউন্সিলর কাউকে খাইয়ে পেট ভরাতো না। এই যে বেসিক চাহিদাগুলা, এগুলো আমার প্রয়োজন না পড়ুক, আমার পাশের বাড়ির কারো যদি সহযোগিতায় কাজে লাগে, আমি যদি জানতে পারি যে হ্যাঁ কাউন্সিলরের জন্য আমার পাশের বাড়ির লোকটা একটু সহযোগিতা হয়েছে, তাহলে কিন্তু আমি খুশি হব। এটাই হচ্ছে নিয়ম। তো এবার যেটা আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে যে রোহনপুর 3 নম্বর ওয়ার্ডে খেলার কোনো মাঠ নাই। আগে ছিল রোহনপুর গোলা মাঠ, সেটা পাবলিক মাঠ, যার ব্যক্তিত্বের জায়গা ছিল সে এখন মার্কেট করেছে, যার কারণে বাচ্চাদের বা ছেলেদের খেলার কোনো জায়গা নাই। সবাই এখন ব্রয়লার মুরগি হয়ে গেছে, খেলতে না পারবে না, আজকালকার বাচ্চারা সব পল্টু পল্টু হয়ে গেছে। আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে, সেম কেস। তো এই খেলাধুলার জন্য কি আপনি কোনো মাঠের কোনো ব্যবস্থা করবেন, যে হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট জায়গা করা যায় কিনা খেলাধুলার জন্য? আসলে এটা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন। হুম, আমি যদি হয়তো একজন কমিশনার হবো বা ওয়ার্ড কাউন্সিলর, আমার পক্ষে তো এত বৃহৎ
প্রতিশ্রুতি দেওয়া ঠিক হচ্ছে না, কারণ জায়গা লাগবে তো, জায়গা। জায়গা লাগবে তো, সরকারি জায়গা হতে হবে, সরকারি জায়গা হতে হবে। হ্যাঁ, তবে বাচ্চা কাচ্চা ছোটদের জন্য আপনারা বললেন খেলার মাঠের কথা, হ্যাঁ অবশ্যই আমি নির্বাচিত হলে আমার প্রতিনিধি যারা থাকবে, স্থানীয় সরকার মেয়র সাহেব যারা থাকবে, তাদের কাছে আমার এই আহ্বানটা থাকবে যে আমার ওয়ার্ডে যেন একটা অন্তত ছোটখাটো হলেও খেলার মাঠের ব্যবস্থা যেন হয়, বাচ্চা কাচ্চা যেন খেলাধুলা করতে পারে। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে, চাই। যুবকদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? যুবকদের নিয়ে তো সবসময় চিন্তা ভাবনা পজিটিভ থাকে, কারণ এরাই তো সবকিছু, এরাই তো সবকিছু, এরাই তো আগামীর ভবিষ্যৎ। এরা ভালো কিছু করলে দেশ ভালো কিছু করে, সমাজ ভালো কিছু করে। ঠিক আছে না? অবশ্যই। যেহেতু যুবকের প্রসঙ্গে কথা বলা হয়েছে, তাহলে যুবকরা কি, তাদের জন্য পাঠাগারের ব্যবস্থা থাকবে, অনেক সময় আসবে, তারা পড়াশোনা করবে। ঠিক আছে, এক্সারসাইজ যেমন আমাদের শরীর চর্চা ক্লাব আছে 3 নম্বর ওয়ার্ডে আছে না, তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা, ঠিক আছে, এটার একটা ব্যবস্থা বা করে কিভাবে আরো ভালো করা যায়, বা একটু ডেভেলপ করা যায়, চিন্তা ভাবনা গুলো থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার ওয়ার্ডে শিক্ষিত তরুণ যুবক যারা আছে তাদের জন্য আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ওয়ার্ডে একটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করবো, স্বেচ্ছায় তারা এসে ওখানে ওদের অ্যাক্টিভিটিস গুলো বাস্তবায়ন করতে পারে, কোনো ওই জায়গায় চার্জ লাগবে না। লাগবে না, চার্জ লাগবে। আপনি আপনার নিজের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আপনি যতটুকু, আপনি 10টা কম্পিউটার পারেন, 20টা পারেন, হ্যাঁ, আমার 100টা পারেন, যতটুকু যোগ্য। আপনার জায়গা থেকে আপনি আমি চেষ্টা ব্যক্তিত্বের অধীনে যতটুকু পারবেন। এটা হ্যাঁ, এটা খুব কাজে লাগবে, কারণ আজকাল কারিগরি শিক্ষার খুব প্রয়োজন আছে। অনেক আছে যারা কম্পিউটার কিনতে পারে না, গরিব মানুষ, লেখাপড়া ভালো বা লেখাপড়ার ইচ্ছা আছে কিন্তু কম্পিউটার কিনতে পারে না। তো এই কম্পিউটারের পাশাপাশি যদি আমি আপনাকে তাহলে আরেকটা রিকোয়েস্ট করতে পারি উপস্থাপক হিসেবে, কম্পিউটারের পাশাপাশি সেখানে আর কোনো যারা হাই স্কুল বা কলেজে যারা ছাত্র থাকবে তাদের গাইডের ব্যবস্থা করবেন, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই থাকবে। যেন সেখানে তারা গিয়ে পড়তে পারে। যদি ওই জায়গায় এরকমও হয় যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যেটা সব, ফ্রিল্যান্স, আমার চেষ্টা থাকবে শিক্ষিত সমাজকে সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং এর কিছু, এটা বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম একটা করে জায়গা। দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বৈদেশিক মুদ্রা আসলে অবশ্যই আমাদের এলাকারই উন্নয়ন হবে, এটা প্রয়োজন আছে। আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো শিশু বললাম, তরুণ বললাম, এবার যদি যাই আমি নারীদের ক্ষেত্রে, তো নারীদের মাইন্ড কিন্তু খুব তীক্ষ্ণ হয়, সবকিছু মনে রাখতে পারে কখন কি ঘটছে না ঘটছে। তো নারীদের ভোটটা নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, আমি এর আগে দেখেছি যে নারীরা কাকে দিবে খুব মানে বিচক্ষণতার সহিত। যেমন আমি আপনাকে চিনি, আমি আপনাকে ভোট দিব, আমি আপনাকে বলবো, কিন্তু একটা নারী কিন্তু আপনাকে বলবে না আমি আপনাকে ভোট দিব, কারণ নারীটা আপনাকে চিনে না। পুরুষদেরকে, আপনার পুরুষ যারা আছে তারা আপনাকে চিনে, কিন্তু নারীরা আপনাকে চিনে না। তো এই যে নারীদের ভোটের আস্থা অর্জনটা, এই আস্থা অর্জনটা কিভাবে করবেন, আর যদি আপনি জয়ী হয়ে যান তাহলে এই নারীদের জন্য কি করবেন আপনি? আসলে নারীদের বিষয়টা কিন্তু সমাজে অনেক প্রভাব, বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি সাইলেন্ট ভোটার ওরা, আর এটা স্থানীয় নির্বাচন। অবশ্যই তারা বিচক্ষণতার সহিত তাদের মতামতটা প্রকাশ করে ব্যালটের মাধ্যমে, ঠিক আছে। যেহেতু তারা অনেক বিচক্ষণ হয়, তাদেরকে আমার অ্যাক্টিভিটিস, আমার ব্যবহার, বন্ধুত্ব সুলভ আচরণ, মাকে মায়ের জায়গায়, বোনকে বোনের জায়গায়, যার যতটুকু প্রাপ্য তাদেরকে কনভিন্স করে, তাদেরকে বুঝিয়ে আমি তাদের কাছ থেকে তাদের মনটা জয় করার চেষ্টা করি। আর আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আগামীতে আমি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে আমার 3 নম্বর ওয়ার্ডের অনেক মা বোন নারী এরা কিন্তু বাজারে যায়, সকাল বিকাল রাত, অনেক সময় দেখি সবজি কিনতে যায়, মাছ কিনতে যায়, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যায়। তো আমার 3 নম্বর ওয়ার্ডে এরকম একটি জায়গা আছে, আমার চেষ্টা থাকবে যে আমি আমার 3 নম্বর ওয়ার্ডের জন্য সেই জায়গাটায় অন্তত আমার এলাকার নারীদের জন্য আমি একটা বউ বাজারের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমার চেষ্টা থাকবে যে নারীরাই দোকান করবে, নারীরাই থাকবে, নারীরাই উদ্যোক্তা, ওখানে নারীরাই বিক্রি করবে, নারীরাই ক্লোজ করবে, নারীরাই সবকিছু মেনটেন করবে, ঠিক আছে না? মানে শুধু নারীদেরই আনাগোনা আছে, পুরুষ খেলা। এটা একটা ওয়ার্ডের জন্য খুব ভালো যে নারীরা অনেক সময় বাজারের মধ্যে ভিড়ের মধ্যে যাতে সমস্যা হয়। আমার চেষ্টা থাকবে, কারণ জায়গা এটা একটা ভালো, আমার চোখে দেখা জায়গা আছে,
ঠিক আছে না, সেটা আমি আপনার চেষ্টা করব। মাথাতেই রাখেন, এটা আমরা ঠিক যদি আপনাকে আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় জনগণের ভোটের মাধ্যমে, তাহলে সেটা প্রকাশ পাবে, আমরাও দেখবো তখন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো আমাদের ডিরেক্টর তো বিয়ে দিয়ে দিতে হবে ততদিনে, কারণ ওনার স্ত্রীকে তো বাজার করতে যেতে হবে। আরে ভাই, আপনারই ভাতিজা আমাদের ডিরেক্টর, এটা কিন্তু ক্লিপ থাকবে, এটা কিন্তু ডিলিট হবে না, আমি কিন্তু বললাম। তো এখন আমার যেটা প্রশ্ন আপনাকে, যে আপনি যে নির্বাচনে আসলেন, যদি কাউন্সিলর হন, তাহলে এটা কিসের জন্য, কি আপনি কি কাউন্সিলর এই পদটা নেওয়ার জন্য বা নামটা নেওয়ার জন্য নির্বাচনে আসলেন, নাকি জনগণের সেবা করার জন্য নির্বাচনে আসলেন? না অবশ্যই জনগণের সেবা করার জন্য। এটাই মূল লক্ষ্য থাকবে আপনার। হ্যাঁ, আমার মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের সেবা করা। যদি জনগণের রায় না আসে কোনো কারণে, তাহলে কি জনগণের পাশে থাকবে না? একটা নির্বাচন হবে, নির্বাচন শেষ হয়ে যাবে, নির্বাচন শেষ হওয়ার পরের দিনই কিন্তু আমি রানাই, আমি যেমন ছিলাম তেমনই জনগণের পাশে ছিলাম, থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আমার লক্ষ্যই হচ্ছে এটা, যে আমি জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো। তারা যদি তাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করে, তাহলে তো অবশ্যই তাদের পাশে থাকবো। যদি আসলে 5 তো ভাগ্যের লেখা, থাকবে। আল্লাহ যার কপালে লিখে রেখেছে সে হবে। যদি জনগণের রায় আমার দিকে না আসে, তারপরে সকাল থেকে যেরকম ছিলাম সেরকমই থাকবো, জনগণের পাশে থাকবো, আর জনগণের সেবক হিসাবে আমি তাদের সাথে থাকতে চাই। তো এখন জনগণের জন্য আপনি কিছু বলতে চান, জনগণের উদ্দেশ্যে শেষ হ্যাঁ, কিছু? জনগণের কাছে আমার বলার আছে যে আমি নতুন মানুষ, আমি নতুন মুখ, আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছি, আপনারা আমাকে চিনেন ও জানেন। যেহেতু চিনেন ও জানেন, আমার কথাবার্তা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, হতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জনগণের কাছে আমার চাওয়া যে আমি নতুন মুখ, আমাকে একবার আপনারা সুযোগ দেন, দেখেন, আমি আপনাদের সাথে থাকি, আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে আস্থা ও ভরসা যেগুলো দিয়েছি, ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করার চেষ্টা করব।